গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। 21 আগস্ট গ্রেনেড হামলা, তারেক বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ফের 24 জুলাই। ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ, এমনটাই মন্তব্য করেছে প্রেস উইং। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির 3 মত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সৃষ্ট পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে বিএনপি। দলটির অভিযোগ, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। গতকাল বুধবার দিনভর গোপালগঞ্জে হামলা সংঘর্ষের ঘটনায় রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবারে দুপুরে এক বিবৃতিতে এ নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপি। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় 4 জন নিহত হয়। গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এই ঘটনাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীলনকশা বলেও মনে করে দলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পরে শুনানি আগামী 24 জুলাই পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আজকের আপিল শুনানির শুরুতে মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2018 সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া তারেক রহমান সহ 19 আসামিকে যাবজ্জীবন ও 11 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। এরপর 19 মার্চ হাইকোর্টে দেয়া সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টুগেদার আপিল করেন রাষ্ট্রপক্ষ। তবে আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ। উল্লেখ্য, 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন প্রায় 300 জন। এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয়। ওই হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান। গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, 16 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক অ্যাকাউন্ট থেকে গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে নানা পোস্ট ছড়ানো হয়, যার উদ্দেশ্য ছিল এই দিনের সহিংস ঘটনার মনগড়া বক্তব্য প্রতিষ্ঠা করা। বিবৃতিতে আরও বলা হয়, একটি সংগঠিত প্রোপাগান্ডা অভিযানের অংশ হিসেবে প্রভাবশালী আওয়ামী লীগপন্থীরা পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন একাধিক ছবি শেয়ার করেছেন, যা এই দিনের সহিংসতার দৃশ্য বলে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে। একটি ছবিতে দেখা যায় স্থানীয় লোকজন এক আহত কিশোরকে বহন করছে, পেছনে আগুন জ্বলছে এবং উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ করছে। ছবিটি গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার নিদর্শন হিসেবে তুলে ধরা হয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ছবিটি 10 আগস্ট 2024 সালের একটি ভিন্ন ঘটনার।
আরেকটি বহুল প্রচলিত পোস্টে দেখা যায় জাকির হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন একটি ছবি পোস্ট করেন, যেখানে গোয়েন্দা শাখার এক কর্মকর্তা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছেন। প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, এসব পোস্টে ভুয়া তথ্য উপস্থাপন করা হয়েছে। পোস্টে তারা উল্লেখ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়িয়েছেন এবং এনসিপি নেতাকর্মীদের উস্কানিতে এই সহিংসতা শুরু হয়। বাস্তবতা হলো, ছবিটি 2022 সালের 8 ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপি সমাবেশের সময়ের, যেখানে ডিবি কর্মকর্তা কনককে জনতার দিকে গুলি ছুড়তে দেখা যায়। জাকির হোসেন আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়। তিনিও দাবি করেন এটি গোপালগঞ্জের আজকের সংঘর্ষের ফলাফল। তবে এই ছবিটিও ভিন্ন ঘটনার। প্রেস উইং দাবি করে ছবিটি 20 মার্চ 2023 সালের এক সম্পূর্ণ আলাদা ঘটনার সময় তোলা হয়েছিল। এই একই ভুয়া প্রচারণার অংশ হিসেবে একটি শিশুর ছবি ছড়ানো হয়, যেখানে তাকে লাঠি হাতে দেখা যায়। দাবি করা হয় ছবিটি 16 জুলাই গোপালগঞ্জে তোলা এবং ওই শিশু নাকি সহিংসতায় অংশ নেয়। ছবিটি এই মিথ্যা বার্তা ছড়াতে ব্যবহার করা হয় যে রাজনৈতিক সহিংসতায় শিশুদের পর্যন্ত জড়ানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে ছবির একটি ডিজিটাল সম্পাদিত সংস্করণ শেয়ার করেন নিঝুম মজুমদার, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন অনলাইন প্রোপাগান্ডিস্ট হিসেবে পরিচিত বলে প্রেস উইং দাবি করেছে। আসলে শিশুর এই ছবিটি গোপালগঞ্জে তোলা হয়নি, বরং গাজীপুরের শফিপুর এলাকায় ধারণ করা একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। মূল ভিডিওটি 2023 সালের আগস্ট মাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। এসব বিভ্রান্তিকর ছবির পাশাপাশি আওয়ামী লীগপন্থী অ্যাকাউন্টগুলো ভিত্তিহীনভাবে দাবি করে বাংলাদেশ সেনাবাহিনী নাকি বেসামরিক মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এইসব মিথ্যা প্রচারণা জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ছড়ানো হয়। প্রেস উইংয়ের মতে, এসব ভুয়া প্রচারণা ও যাচাইকৃত সূত্রভিত্তিক তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু এই সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করেছিল। তবে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিপির প্রস্তাব বাদ দেওয়া হয়। এর ফলে সংস্কার কমিশনের দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখার সুপারিশও বাদ হয়ে যায়। গত বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে একটি নতুন প্রস্তাব হাজির করে, তবে তাতে ঐক্যমত্য হয়নি। এর মধ্যে গত রোববার বিএনপি ঐক্যমত্য কমিশনের আলোচনায় একটি প্রস্তাব উত্থাপন করে।